ঠিক সেই মুহূর্তে আরও একটি গরুর ভূত সেখানে প্রকট হয়। তারপর শুরু হয় শিয়ালের সাথে গরুর ভূতের লড়াই। গভীর সুন্দরবনের একদম মাঝখানে ছিল দয়াপুর নামে একটি ছোট্ট গ্রাম। চারিদিকে নদী, কাদামাটি আর ঘন জঙ্গল। দিনের বেলাতেও সেখানের জঙ্গলে প্রবেশ করলে মানুষের বুক কেঁপে উঠত। এই দয়াপুর গ্রামেই বসবাস করত মাধব আর তার স্ত্রী রুক্মিণী। গিন্নি, তুমি শুনেছ কাল রাতে রহিমদের উঠোন থেকে হঠাৎ করেই সব কটা মুরগি উধাও হয়ে গেছে। হ্যাঁ গো, আমিও পুকুর ঘাটে বাসন ধুতে গিয়ে শুনলাম একইভাবে কারো বাড়ি থেকে হাঁস তো কারো বাড়ি থেকে ছাগল চুরি হয়েছে। কি জানি বাবা, হঠাৎ করে সুন্দরবনে আবার কি শুরু হলো। যাই হোক, এবার আমি আসি, মাছ ধরতে যেতে অনেকটা বেলা হয়ে গেল। এই বলে মাধব জাল নিয়ে নদীর দিকে চলে যায়। আর সেখানে পৌঁছে রামু ও তার স্ত্রী মিনতির সাথে দেখা হয়। মাধব, এইভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামে যে আর একটাও হাঁস মুরগি ছাগল কিচ্ছু থাকবে না রে, সব শেষ হয়ে যাবে। কাল রাতে আমি নিজের চোখে দেখেছি তিনটে বড় বড় শিয়াল আমাদের মুরগিগুলো ধরে নিয়ে উঠানের পাশ দিয়ে দৌড়ে পালালো। আচ্ছা, তার মানে সুন্দরবনে এখন শিয়ালের উৎপাত বেড়েছে। এবার যে দেখি আমাদের আরো সাবধানে থাকতে হবে। হ্যাঁ গো, শিয়ালগুলো কি বড় বড়, কি ভয়ঙ্কর ছিল, বাবা রে বাবা। এরপর মাধব নৌকায় করে মাছ ধরতে চলে যায়। সারা দিন মাছ ধরে বিকেল বেলায় আবার সে বাড়ি ফিরে আসে। তখনই তাকে দেখে তার স্ত্রী রুক্মিণী বলে, হ্যাঁ গো, শুনেছ সুন্দরবনে নাকি বড় বড় শিয়ালের উৎপাত বেড়েছে। আজ থেকে না আমাদের হাঁস মুরগিগুলোকেও ঘরের ভেতরে রাখতে হবে। হ্যাঁ রুক্মিণী, শিয়ালের দলের ব্যাপারে শুনলাম। যা পরিস্থিতি, হাঁস মুরগিগুলো ঘরে না রাখলে ওই শিয়ালের দল আমাদের সব হাঁস মুরগিগুলোকে ধরে নিয়ে চলে যাবে। এরপর মাধব ও রুক্মিণী তাদের শোবার ঘরে হাঁস মুরগিগুলোকে রেখে দেয়। তারপর তারা শুয়ে পড়ে। সেই রাতেই গ্রামের মধ্যে শিয়ালের দল ঢুকে চারিদিকে শিকার খুঁজতে থাকে। মাধবদের উঠানে এসে দেখে খাঁচায় হাঁস মুরগি কিচ্ছু নেই। তারপর শিয়ালের দল পাশের বাড়ির দিকে চলে যায়। আর শিয়ালগুলোকে দেখেই ছাগলটাকে একা পেয়ে শিয়ালগুলো খুব সহজেই তাকে ধরে নিয়ে গভীর জঙ্গলের মধ্যে তাদের গর্তের কাছে চলে যায়। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। গ্রামবাসীরা শিয়ালের উৎপাত আর সহ্য করতে না পেরে যায় ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে। গ্রামবাসীদের সমস্ত অভিযোগ শুনে অফিসার বলেন, শোনো সবাই, যতদিন না আমরা শিয়ালগুলোকে ধরে কন্ট্রোল করতে পারছি ততদিন, মানে আজ থেকে গ্রামের সব হাঁস মুরগি ছাগল শোবার ঘরের মধ্যে নয়তো শক্ত খাঁচার মধ্যে বন্ধ করে রাখবে। আর রাত হলে তোমরা কেউ বাইরে বেরোবে না। ঠিক আছে অফিসার বাবু, ঠিক আছে। তারপর থেকেই গ্রামের মানুষ তাদের পশু পাখিগুলোকে শক্ত খাঁচার মধ্যে বন্ধ করে রাখতে শুরু করে। এইভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। শিয়ালের দল আর কোনো শিকার খুঁজে পায় না। অনেকদিন পেট ভরে খাওয়া হয়নি, এইভাবে চলতে পারে না। আমাদের এবার আরো বড় শিকারের পরিকল্পনা করতে হবে। গ্রামবাসীরা হাঁস মুরগি ছাগল ঘরের মধ্যে নয়তো খাঁচার মধ্যে ভরে রাখছে, তাহলে বড় শিকার কি করে ধরবো? ওগুলো হলো ছোট শিকার। আজ আমরা বাঘেদের মতো বড় গরু শিকার করব। চলো সবাই। সেই রাতে শিয়ালের দল গ্রামে ঢুকে গরু শিকার করে। এবার থেকে নতুন করে গরু শিকার চলতে থাকে। আর এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন সকালে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে রুক্মিণী দেখে, হ্যাঁ গো, ওই দিকটায় তাকিয়ে দেখো তো একবার, একটা গরু শুয়ে আছে না? এই জঙ্গলে কেউ তো গরু বাঁধতে আসে না, চলো তো গিয়ে দেখি একবার। রুক্মিণী ও মাধব গরুটার কাছে গিয়ে দেখে গরুটা মৃত।
তার গলায় দুটি দাঁতের দাগ। একে একে গ্রামের সব গরুগুলো শিকার হচ্ছে। জানো রুক্মিণী, কেউ বুঝতে পারছে না এটা বাঘের কাজ না ওই শিয়াল দলের। হ্যাঁ, আর এই একইভাবে সুন্দরবনের জঙ্গলের বিভিন্ন প্রান্তে মৃত গরু পড়ে থাকতে দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা গরুর গলায় থাকে দুটো গভীর দাঁতের দাগ। এই ব্যাপারটাও ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে জানানো দরকার। চলো তো। এই বলে মাধব ও রুক্মিণী সোজা যায় ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসে। শুনুন অফিসার বাবু, আমরা আর সহ্য করতে পারছি না, আপনারা কিছু একটা ব্যবস্থা করুন। একে একে গ্রামের সবার গোয়াল খালি হতে বসেছে। আমরা ওই শিয়ালগুলোকে ধরার অনেক চেষ্টা করেছি। ওরা একটা গর্তে ঢুকলে বেরোয় অন্য গর্ত দিয়ে। জঙ্গলের মধ্যে হাজার হাজার শিয়ালের গর্ত। এবার দেখছি ওই শিয়ালগুলোকে অন্য উপায়ে জব্দ করতে হবে। এরপর ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসার সোজা যায় এক অঘরী তান্ত্রিকের কাছে। তারপর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। ঠিক আছে, তুই চলে যা। আজ রাতে আমি যা ব্যবস্থা করার করে দেব। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। অঘরীতান্ত্রিক জঙ্গলের মধ্যে একটা মৃত গরুর পাশে বসে মন্ত্র পড়তে থাকে। আর তারপর তার ওপর লাল সিঁদুর ছুঁড়ে দিতেই সাথে সাথে প্রকট হয় ভয়ঙ্কর গরুর ভূত। গরুর ভূত, শুনতে পাচ্ছিস ওই শিয়ালের আওয়াজ? ভালো করে শোন। ওরা এখন জঙ্গলের কোথায় আছে ভালো করে শোন। তোকে ওই শিয়ালের দল এখানে টেনে নিয়ে এসেছিল। তোর মতো অনেক গরু ছাগলকে ওই শিয়ালের দল শেষ করেছে। তুই ওই শিয়ালগুলোকে উচিত শিক্ষা দে, যেন ওরা আর সুন্দরবনে উৎপাত করতে না পারে। এরপর গরুর ভূতটা সোজা যায় ওই শিয়ালগুলোর গর্তের কাছে। তারপর তোরা নিরীহ পশুদের হত্যা করেছিস, অনেকের গোয়াল শূন্য করেছিস। এবার আর নয়, এবার তোদের শাস্তি হবে। ঠিক তখনই কয়েকটা শিয়াল সেই গরুর ভূতটাকে ঘিরে ধরে আর জোরে জোরে ডাকতে থাকে। আজ পর্যন্ত কেউ আমাদের জব্দ করতে পারেনি। সেখানে গরুর ভূত এসেছে শিয়ালদের শাস্তি দিতে। এই বলে শিয়ালটা গো ভূতের দিকে এগোতেই গরুর ভূতটা তার শিং দিয়ে জোরে গুঁতো দিয়ে ছিটকে ফেলে দেয়। তোরা হলি সামান্য শেয়ালের দল। এই সুন্দরবনে আমি আচ্ছা আচ্ছা বাঘের দল, হাইনার দল ও সিংহকে জব্দ করেছি। শিয়ালের দল, এই গরুর ভূতকে একা হারানো সম্ভব নয়। চলো আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। ঠিক সেই মুহূর্তে আরও একটি গরুর ভূত সেখানে প্রকট হয়। তারপর শুরু হয় শিয়ালের সাথে গরুর ভূতের লড়াই। গরুর ভূতের কাছে শিয়ালের দল পেরে ওঠে না। শিয়ালগুলো হেরে যেতে থাকে। গো ভূত তার বিশাল শিং দিয়ে গুঁতিয়ে শিয়ালগুলোকে নদীর জলে ফেলে দেয় আর শিয়ালগুলো নদীর জলে ভেসে যেতে থাকে। আমরা আবার ফিরে আসবো, আমরা ফিরে আসবো। তোদের মতো অত্যাচারীদের পরাস্ত করতে আমরা সর্বদা এই সুন্দরবনের জঙ্গলেই রক্ষাকারী হয়ে থাকব। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সুন্দরবনে শিয়ালের অত্যাচার একদম শেষ হয়ে যায়। রাতের বেলা আর শিয়ালের ডাক শোনা যায় না।
গ্রামবাসীরা হাঁস মুরগি গরুগুলোকে আবার তাদের বাড়ির উঠানে রাখতে শুরু করে। শিয়ালগুলো একেবারে হঠাৎ করে উধাও হয়ে গেল, কোথায় গেল কি জানি। যা হয়েছে ভালোই হয়েছে, ওদের কথা আর মুখেও এনো না। মনে হচ্ছে ভগবান আমাদের রক্ষা করেছেন। ওদিকে জঙ্গলের মধ্যে দেখা যায় অঘরী তান্ত্রিকের সামনে সেই গোভূতটা দাঁড়িয়ে। আর অঘরী তান্ত্রিক হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের গোভূতের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়।